আচ্ছা, চলুন দেরি না করে সরাসরি আজকের বিশ্লেষণে ঢুকে পড়ি। আজকে আমাদের হাতে দারুণ একটা বিষয় আছে। এটি অত্যন্ত সংক্ষিপ্ত একটা বাংলা উপকথা, নেকড়ে এবং জ্ঞানী ভেড়ার গল্প। মাত্র ৩টি ছোট অনুচ্ছেদ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে মনস্তত্ত্বের একটা বিশাল বড় ধাঁধা। ওপর থেকে দেখলে মনে হবে আরে এ তো সাধারণ একটা পশুর গল্প, কিন্তু না, একটু গভীরে গেলেই আমরা দেখতে পাবো বেঁচে থাকার এক চরম লড়াই আর প্রতারণার একটা নিখুঁত জাল। আজকের এই বিশ্লেষণে আমরা এই ধ্রুপদী গল্পটার পড়তে পড়তে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করব। আমরা একসাথে দেখব কিভাবে নিতান্তই সাদামাটা কয়েকটা কথার আদান প্রদান জীবন আর মৃত্যুর ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। গল্পটা কিন্তু শুরুতেই একদম টান টান উত্তেজনার মধ্যে আমাদের ফেলে দেয়। কোনো লম্বা চওড়া ভূমিকা নেই, হঠাৎ করেই যেন একটা বোম ফাটল। চরম একটা উচ্চ ঝুঁকির পরিস্থিতি, যেখানে একজন ক্ষুধার্ত আর মরিয়া শিকারী খোঁজ শিকারের কাছে সাহায্যের জন্য ভিক্ষে চাইছে। এই একটা মাত্র লাইন, দয়া করে আমাকে একটু জল এনে দাও, এটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একটা সাধারণ নিরীহ অনুরোধের মোড়েকে কি দারুণ একটা ফাঁদ পাতা হয়েছে, তাই না? তো আমাদের প্রথম অংশটা হলো আহত শিকারী। চলুন দেখি এই দুর্বলতার অভিনয়টার আসলে দরকার কেন পড়ল। এই বিষয়টা বুঝলে ক্ষমতার পরিবর্তনটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে একবার সেই চিরচেনা স্বাভাবিক নেকড়েটার কথা ভাবুন তো। বনের শীর্ষ শিকারী, ভীষণ ক্ষিপ্র, নিজের খাবার নিজেই শিকার করে। আর অন্যদিকে আমাদের গল্পের এই বর্তমান নেকড়েটার কি অবস্থা? একটা ভালুকের সাথে লড়াই করে সে মারাত্মকভাবে আহত। একটু নড়াচড়া করার ক্ষমতা নেই, নিজের খিদে তেষ্টা মেটানোর কোনো উপায় নেই। এই অসহায় অবস্থাটাই কিন্তু বুঝিয়ে দেয় কেন একটা অনাহারে থাকা প্রাণীকে গায়ের জোরের বদলে হঠাৎ করে ছলনা বা চাতুর্যের আশ্রয় নিতে হলো। কারণ তার শারীরিক শক্তির মেয়াদ তো সেখানেই শেষ। এবার আসি দ্বিতীয় অংশে, প্রতারণামূলক আবেদন। ঠিক যখন একটা ভেড়া সেই লুকানোর জায়গাটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই নেকড়ে তার ছকখসা চালটা চালল। নেকড়ের এই কথাটা একটু খেয়াল করার মতো। কি অদ্ভুত কৌশলে বলা, তাই না? সে বলছে এক গ্লাস জল পেলেই নাকি সে শক্ত খাবার জোগাড় করার শক্তি ফিরে পাবে। এখানে ওই এক গ্লাস জলকে স্রেফ একটা সিঁড়ি বা প্রাথমিক ধাপ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আসল লক্ষ্যটা যে কত ভয়াবহ সেটা সে খুব সন্তর্পণে লুকিয়ে রেখেছে। সরাসরি আসল উদ্দেশ্যের কথা না বলে নেকড়েটা একেবারে মেপে মেপে শব্দগুলো ব্যবহার করেছে। তো তৃতীয় অংশে এসে আমাদের কাজ হল একজন মনস্তাত্ত্বিক অনুবাদকের মতো এই কথাগুলোর পেছনের আসল অর্থটা ডিকোড করা। মুখে যা বলা হচ্ছে আর ভেতরে যা চলছে, দুটোর তফাতটা এবার আমরা বুঝব। একটু বিশ্লেষণ করলেই বোঝা যাবে কিভাবে একটা মামুলি অনুরোধের আড়ালে একটা প্রাণঘাতী, একেবারে হিসেব কষা উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। একদিকে মুখের ওই সাধারণ কথা, একটু জল এনে দাও, আর অন্যদিকে তার গোপন হিমশীতল উদ্দেশ্য, শক্তি ফিরে পেয়ে ওই সাহায্যকারী ভেড়াটাকে আস্ত গিলে ফেলা। এটা মোটেই কোনো সাধারণ কথাবার্তা নয়, এটা আক্ষরিক অর্থেই মৃত্যুর একটা নীল নকশা। মূল গল্পটা কিন্তু এই মনস্তাত্ত্বিক খালাটার উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে দুর্বলতার রূপ ধারণ করাটাকে একটা মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। একেই বলে শিকারীর ভান করা অসহায়ত্ব। যখন কেউ এভাবে দুর্বলতার অভিনয় করে, তখন স্বাভাবিকভাবেই উল্টো দিকের মানুষ বা প্রাণীর প্রতিরক্ষামূলক প্রবৃত্তিগুলো একদম শিথিল হয়ে পড়ে, মনে একটা সহানুভূতি জাগে। আর ঠিক এই সুযোগটাই তো নেকড়েটা কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু ভেড়াটা তো আর বোকা নয়। চতুর্থ অংশে আমরা দেখব সেই বিখ্যাত জ্ঞানী প্রত্যাখ্যান, যেখানে শিকার নিজেই তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। ভেড়ার ব্রেনটা কত ফাস্ট কাজ করছিল ভাবা যায়। নেকড়ের ওই আপাত নিরীহ অনুরোধটা মেনে নিলে লজিক্যালি শেষমেশ কি হতে পারে সেটা সে চোখের পলকে হিসেব করে ফেলল। সে বুঝল প্রথম ধাপে সে জল দেবে, দ্বিতীয় ধাপে নেকড়েটা তার শক্ত খাবার খাওয়ার জন্য গায়ে জোর পাবে, আর ৩ নম্বর ধাপে আরে সে নিজেই তো ওই শক্ত খাবারে পরিণত হবে। পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করার এই আশ্চর্য ক্ষমতায় কিন্তু তাকে সাধারণ একটা ভেড়া থেকে জ্ঞানী ভেড়া বানিয়ে দিয়েছে। এই চরম তীক্ষ্ণ আর বুদ্ধিদীপ্ত উত্তরের পর আর কোনো কথা থাকে না। ভেড়াটা মুখের ওপর পুরো কথোপকথনটাই বন্ধ করে দেয়। সে সোজা জানিয়ে দেয় যে ভাই, নিজের মৃত্যুর হাতিয়ার আমি অন্তত নিজে হতে রাজি নই। এই জবাবটা প্রমাণ করে যে সহানুভূতি দেখানো অবশ্যই ভালো, কিন্তু অন্ধ সহানুভূতি নিজেরই বিপদ ডেকে আনতে পারে। ভেড়াটা ওই পরিস্থিতির ভেতরের আসল সত্যটা দেখতে পেয়েছিল বলেই এত শক্তভাবে সেটা প্রত্যাখ্যান করতে পেরেছিল। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পঞ্চম অংশে আমরা আলোচনা করব প্রবৃত্তি আর বেঁচে থাকার এই চিরন্তন লড়াইটাকে নিয়ে। আত্মরক্ষার এই সহজাত প্রবৃত্তি, এটাই হলো এই পুরো বিশ্লেষণের সবচেয়ে বড় শিক্ষা বা আলটিমেট টেকঅ্যাওয়ে।
সত্যিকারের জ্ঞান বা প্রজ্ঞা কিন্তু শুধু চোখের সামনে যা ঘটছে তা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা করুণ মরিয়া আবেদনের পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা আসল বিপদ বা ওই যে লুকানো দাঁতগুলো, সেটা দেখতে পাওয়াই হলো আসল বুদ্ধিমত্তা। এই প্রবৃত্তিটাই প্রাণীদের বাঁচিয়ে রাখে। ভেড়াটা যদি সেদিন শুধু আবেগের বশে কাজ করত তাহলে তার মৃত্যু ছিল অবধারিত, কিন্তু সে তার যুক্তি আর আত্মরক্ষার শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। বিশ্লেষণের একদম শেষে এসে সবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখার মতো বিষয় কিন্তু এটা। এই গল্পটা শুধু যে বনের পশু পাখিদের জন্য সত্যি তা কিন্তু নয়, আমাদের মানব সমাজের জন্য এটা একটা বিশাল বড় আয়না। আমাদের চারপাশের এই বাস্তব জগতেও নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কত মানুষ যে এই দুর্বলতা আর অসহায়ত্বের মুখোশ পরে থাকে, তার কি কোনো ইয়ত্তা আছে? এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরতে থাকলে ওই জ্ঞানী ভেড়ার তীক্ষ্ণ চিন্তাভাবনাগুলো আজকের এই বিশ্লেষণ শেষ হয়ে যাওয়ার অনেক পরেও আমাদের সবার মনে গেঁথে থাকবে। কারণ মনে রাখবেন, চোখে যা দেখা যায় সেটাই সবসময় আসল সত্য নয়।